picked up his second five-bar. বাংলাদেশ ক্রিকেটে যখনই কোনো তরুণ পেসার আগুন ঝরাতে শুরু করেন তখন আনন্দের সঙ্গে সঙ্গে একটা ভয়ও জন্ম নেয় তিনি কতদিন ইনজুরি মুক্ত থাকবেন। নাহিদ রানা এখন দেশের সবচেয়ে বুদ্ধিময় পেসার, ব্যাটারদের জন্য এক আতঙ্কের নাম, কিন্তু ইতিহাস বলছে মাশরাফি বিন মোর্তাজাদের মতো প্রতিভাও অতিরিক্ত চাপ আর ইনজুরিতে হারিয়ে গেছে। তাহলে নাহিদ রানাকে কিভাবে রক্ষা করা হবে? দায়িত্বটা আসলে কার? বোর্ড, টিম ম্যানেজমেন্ট নাকি খোদ নাহিদের নিজের? বাংলাদেশ ক্রিকেটে ফাস্ট বোলার মানেই এক ধরনের শঙ্কা, যতই প্রতিভাবান হোক, যতই গতি থাকুক, প্রশ্ন একটাই, কতদিন তিনি ইনজুরি মুক্ত থাকতে পারবেন? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে নাহিদ রানাকে ঘিরে। বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগতির পেসার নাহিদ রানা তরুণ বয়সেই 145 কিলোমিটারের ওপরে নিয়মিত বল করছেন, ব্যাটারদের চাপে ফেলছেন আর জাতীয় দলের পেস আক্রমণে নতুন প্রাণ এনে দিয়েছেন। কিন্তু তার এই আগুনে বোলিং দেখেই অনেকের মনে জেগে উঠছে পুরনো ভয়, সেই ভয় ইনজুরির। কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমরা আগেও দেখেছি অসাধারণ গতির পেসার উঠে এসেছে, কিন্তু ইনজুরি তাদের ক্যারিয়ারকে থামিয়ে দিয়েছে। সবচেয়ে বড় উদাহরণ মাশরাফি বিন মোর্তাজা। ক্যারিয়ারের শুরুতে মাশরাফি ছিলেন এক্সপ্রেস পেসার, নিয়মিত 140 কিলোমিটার গতিতে বল করতেন। তার শরীরী গঠন ছিল দুর্দান্ত, শক্তি ছিল অসাধারণ, কিন্তু অল্প বয়সেই অতিরিক্ত ম্যাচ, দীর্ঘ স্পেল এবং বাড়তি ওয়ার্কলোড তার শরীর সহ্য করতে পারেনি। 2001 সালের শেষ দিকে প্রথম বড় ইনজুরিতে পড়েন তিনি। এরপর একের পর এক অপারেশন, দীর্ঘ বিরতি আর ধীরে ধীরে হারিয়ে যায় তার সেই আগুনে গতি। একসময় 140 প্লাস বোলিং করা মাশরাফির গতি নেমে আসে 125-128 কিলোমিটারে। একইভাবে তালহা জুবায়েরের মতো প্রতিভাও ইনজুরির ধাক্কায় পুরো সম্ভাবনা পূরণ করতে পারেননি। এই ইতিহাসই এখন নাহিদ রানাকে ঘিরে উদ্বেগ বাড়াচ্ছে। মাত্র 23 বছর বয়সে তিনি ইতোমধ্যেই 10টি টেস্ট এবং 10টি ওয়ানডে খেলে ফেলেছেন। সামনে আরও ব্যস্ত আন্তর্জাতিক সূচি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তার উপর কি বেশি চাপ পড়ে যাচ্ছে? কারণ তরুণ বয়সে একজন ফাস্ট বোলারের সবচেয়ে বড় শত্রু শুধু প্রতিপক্ষ ব্যাটার নয়, নিজের শরীরও। যত বেশি গতি তত বেশি চাপ পড়ে হাঁটু, গোড়ালি, পিঠ এবং হ্যামস্ট্রিংয়ে, আর সেখানেই দরকার সঠিক পরিকল্পনা। নাহিদ নিজেও বিষয়টি বুঝতে পারছেন। তিনি জানিয়েছেন, ফিটনেস নিয়ে তিনি আলাদা কাজ করেন। শুধু অনুশীলন নয়, ট্রেনারদের সঙ্গে নিয়মিত কথা বলেন, কিভাবে ম্যাচে ক্লান্তি কমানো যায়, কিভাবে শরীরকে প্রস্তুত রাখা যায়। এটা অবশ্যই ইতিবাচক দিক। তবে শুধু খেলোয়াড়ের সচেতনতা যথেষ্ট নয়, সবচেয়ে বড় দায়িত্ব টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, এখন আগের মতো অবস্থা নেই। আধুনিক ফিটনেস ট্রেনিং, ফিজিও, পেস বোলিং কোচ সব মিলিয়ে প্রতিটি ফাস্ট বোলারকে আলাদাভাবে মনিটর করা হয়। প্রতিটি সিরিজের পর তাদের শারীরিক অবস্থা বিশ্লেষণ করা হয়, প্রয়োজন হলে বিশ্রামও দেয়া হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাহিদ রানাকে শুধু আজকের ম্যাচের জন্য নয়, আগামী 10 বছরের জন্য বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশ যদি সত্যি একজন দীর্ঘমেয়াদী এক্সপ্রেস পেসার চায়, তাহলে তাকে সব ম্যাচে খেলিয়ে নিংড়ে ফেলা যাবে না। মাঝে মাঝে বিশ্রাম, সঠিক রোটেশন, নিয়ন্ত্রিত ওয়ার্কলোড, এসবই হতে হবে পরিকল্পনার অংশ। কারণ নাহিদ শুধু একজন খেলোয়াড় নন, তিনি বাংলাদেশের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে ইনজুরির অন্ধকারে হারিয়ে যেতে দেওয়া যাবে না। লম্বা সময় ধরে বাংলাদেশের মিডল অর্ডারের ভরসা ছিলেন মুশফিক, সাকিব, রিয়াদ। কাছাকাছি 3 সুপারস্টারের অনুপস্থিতি মহা গুরুত্বপূর্ণ এই পজিশনে শূন্যতা তৈরি করেছে। সেই শূন্যতা পূরণ করে চলেছেন তাওহিদ হৃদয়। টানা রান করে বাংলাদেশের নতুন মিস্টার ডিপেন্ডেবল হওয়ার পথে ডানহাতি এই ব্যাটার। এমন কত শত বাধা ডিঙিয়েই তো তাওহিদ হৃদয়ের গায়ে উঠেছে লাল সবুজের অহংকার। তাই তো বোকা বাক্সের না, হৃদয় যেন বাস্তবেরই কোনো সুপারম্যান। সব বাধা পেরিয়ে সব কিছু ছাড়িয়ে বাংলাদেশের নতুন মিস্টার ডিপেন্ডেবল হওয়ার পথেই হাঁটছেন ডানহাতি এই ব্যাটার। একসময় ওয়ানডে দুনিয়ার অন্যতম সেরা মিডল অর্ডার ছিল বাংলাদেশেরই। 4, 5, 6 এই 3 পজিশনে লম্বা সময় ধরে খেলেছিলেন মুশফিক, সাকিব, রিয়াদ। কাছাকাছি সময়ে 3 সুপারস্টারের অনুপস্থিতি মহা গুরুত্বপূর্ণ এই পজিশনগুলোতে শূন্যতা তৈরি করেছে। শূন্যতা থেকেই পূর্ণতা। মিডল অর্ডারের সেই পূর্ণতার নাম তাওহিদ হৃদয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও হৃদয় ছিলেন হৃদয়ময়। তামিম লিটনের আউটের পর শান্ত চোট পেয়ে উঠে গেলে আবারও হারের সম্ভাবনা উকি দেয়। সেখান থেকে 31 বলে 30 রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এই ডানহাতি। আগের ম্যাচেও 60 বলে হৃদয়ের ব্যাট থেকে এসেছিল 55 রান। সব মিলিয়ে সবশেষ 5 ইনিংসে হৃদয়ের গড় 60-এরও বেশি। মাসখানেক আগের বিসিএল ওয়ানডেতেও হৃদয় ছিলেন স্বমহিমায়। টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ছিলেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। একটা সেঞ্চুরির সঙ্গে আরেক ম্যাচে সবশেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেছিলেন 96।
2025 থেকেই এই ফরম্যাটে সবার হৃদয় জয় করে চলেছেন হৃদয়। বিশেষ করে মুশফিক রিয়াদের অবসরের পর জায়গাটা নিজের করে নিয়েছেন এই ডানহাতি। 2025 থেকে 15 ইনিংসের 6টাতেই 50+ ইনিংস খেলেছেন হৃদয়। মুদ্রার উল্টো পিঠও আছে, হৃদয় সেট হচ্ছেন, ইনিংস বড় করতে পারছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির সেঞ্চুরি বাদ দিলে বাকি 550-র একটাও 55 পেরোয়নি। 51-55গুলোকে হৃদয় যত বেশি সেঞ্চুরিতে কনভার্ট করতে পারবেন, বাংলাদেশের সামনেও সম্ভাবনা থাকবে হারকে জয়ে কনভার্ট করার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। 22 গজ ছেড়ে বোর্ডের চেয়ারে তামিমের অভিষেক। মাঠের মতো এখানেও একের পর এক ছক্কা হাঁকালেন। নানান সংকটকে পাশ কাটিয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে তামিম যাচ্ছেন এগিয়ে। দায়িত্ব পেয়ে বন্ধ ডিপিএল এর দরজা খুললেন তামিম, বাড়ালেন নারী পুরুষ উভয় দলের বেতন, ঘোষণা দিলেন ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন মাঠে থাকবে আইসিইউ অ্যাম্বুলেন্স। জ্যাম ঠেলে সাভার গিয়ে ম্যাচ খেলার ঝক্কিটাও এবার কমে গেছে। বিকেএস পেতেই থাকতে পারবেন প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা। প্রেসিডেন্ট তামিমের স্লগ সুইপের সামনে কোনো সমস্যাই যে পার্মানেন্ট না। খেলার প্রাণ দর্শক, ওদের জন্য তামিমের সারপ্রাইজটা ছিল আলাদা। খাবারের মান আর দাম নিয়ে যে অভিযোগ ছিল সেটাও তামিম মিনিমাইজ করে দিয়েছেন। 100 টাকার কমেই মিলছে খাবার, ফ্রিতেই পাওয়া যাচ্ছে পানির সুবিধা। ক্যাপ্টেন তামিম যেমন দলকে আগলে রাখতেন একটা সময়, বোর্ড প্রেসিডেন্ট হয়ে ক্রিকেটারদের ভালো খারাপ দুইয়েই সেভাবে রাখছেন খোঁজ খবর। আর তাতে মিলছে সফলতাও, ফিরিয়ে আনছেন বল বয়ের সংস্কৃতি। তরুণ ক্রিকেটারদের জন্য যা হবে ভিন্ন অনুভূতি। ব্যবসায়িক মনা তামিম প্রতি সিরিজে বাস ভাড়া করলে যা খরচ হয় তার সাথে কিছু যোগ করলে নাকি নতুন বাসই পাওয়া যায়। বিসিবির নিজস্ব বাস কেনার প্রসঙ্গ তুলেছেন তামিম। তাতে ভাড়া করা আর অন্যের বাস ফ্রিতে ব্র্যান্ডিং করার দরকারটাও পড়ছে না। লাল সবুজের বাসে চড়েই ক্রিকেটাররা মাঠে আসবে। স্বল্প সময়ের মধ্যে তামিমের এই সংযোজন বিয়োজন নজর কেড়েছে, পাচ্ছেন প্রশংসাও। অ্যাডহক কমিটির সভাপতি হয়ে এসেই সাফ সাফাইয়ের কাজে নেমে পড়েছেন। মাস কয়েক পরে নির্বাচন, সেখানে জয়ী হলে খান সাহেবের জন্য চ্যালেঞ্জটা আরও বাড়বে। নজর দিতে হবে ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নে। বিপিএল ডিপিএল এর মান কিভাবে বাড়ানো যায় সে চেষ্টাটা করতে হবে, তাহলেই এগিয়ে যাবে দেশের ক্রিকেট। আর সেখানেই তামিমকে দেখাতে হবে মুনশিয়ানা। আবু নাইম, ৭১। ১.৫ বছর পর জাতীয় দলে ফিরলেন। ১ মাস পর আবার একাদশ থেকে জায়গাটাও হারালেন। আসা যাওয়ার মিছিলে আফিফ হোসেন ধ্রুব। ৬ মাস পর ব্যাট হাতে নেমে হতাশ করলেন সৌম্য। ঘুরে ফিরে নাম আসে একই, কিন্তু সবার পারফরমেন্সের গ্রাফ চলে সমান্তরালে। মিডল কিংবা লোয়ার অর্ডারে একজন পাক্কা ফিনিশারের খোঁজ সেই আদি যুগ থেকে, কিন্তু সেই অঙ্ক মেলাতে পারেনি বিসিবি। মোসাদ্দেক থেকে সাব্বির, হালের শামীম পাটোয়ারির আগে নুরুল হাসান সোহানকেও খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু সুফল বয়ে আনতে পারেনি কেউ। ছিটকে পড়েছেন একে একে সবাই। এবার সেখানে আফিফ সৌম্যর নামটাও যোগ হয়েছে। দুজনের ফর্মই জানান দিচ্ছে অশনি সংকেত। আফিফের জন্য পাকিস্তান সিরিজ ছিল কামব্যাকের একটা বড় সুযোগ। সেই ট্রেন মিস করেছেন নিউজিল্যান্ড সিরিজেও। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে ছিটকে পড়ার জায়গা হয়েছে সৌম্যর। 11 বল খেলে একটা ছক্কা হাঁকিয়ে আচ্চানে বিদায় নিয়েছেন। প্রশ্নটা তাই আসছে, আফিফের মতো ওরও কি বিদায় ঘণ্টা বাজছে? এক্সপেরিয়েন্স নাকি ম্যাটার করে, বাংলাদেশের ক্ষেত্রে কথাটা আদৌ যায় কিনা সেই আলাপটাও হতে পারে। ৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন আফিফ। 1 দশকের ক্যারিয়ার নিয়েও দলে জায়গা পাকা করতে পারেনি সৌম্য সরকার। অবস্থাটা প্রায় সবারই এমন, তাই একে বাদ দিয়ে ওকে সুযোগ করে দিয়েও লাভটা হচ্ছে না। সমাধান খুঁজতে এদেরকে বাদ দিয়ে আবার কাকে ফেরাবে বিসিবি?